নমস্কার। রাজ্য সরকার আজ যে বিজ্ঞপ্তি জারি করলো, সেই বিজ্ঞপ্তি মেনে এপ্রিল মাস থেকে না হয় বেতন বা ভাতা, নট বেতন, ভাতা দেওয়া শুরু হলো। কিন্তু সেই ভাতা কতদিন এই সরকার টেনে নিয়ে যেতে পারবে? এই ভাতা কি আইনত বৈধ? সেই প্রশ্ন কিন্তু ভাতা দেওয়ার যে বিজ্ঞপ্তি প্রথম দিন বেরোলো, সেদিনই কিন্তু সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। গ্রুপ সি এবং গ্রুপ ডি, যারা টেন্টেড, যারা দাগি, যাদের চাকরি চলে গিয়েছে এবং যাদের বেতন পর্যন্ত বন্ধ করে দিয়েছিল সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্ট, এবার তাদের ভাতা দিল রাজ্য সরকার। ভাতা দেওয়ার কথা আগেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, এবার ভাতা দেওয়া বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী এপ্রিল মাস থেকে গ্রুপ সি এবং গ্রুপ ডি চাকরিহারাদের জন্য যথাক্রমে 25,000 টাকা এবং 20,000 টাকা দেওয়া হবে। তার নাম দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল লাইভলিহুড অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি স্কিম 2025। এই প্রকল্পের অধীন এরা ভাতা পাবেন। এখন প্রশ্ন হচ্ছে, এই ভাতা কতদিন? ইতিমধ্যেই হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে মামলাটা উঠেছে এবং যেটা আইনত, যেটা আইনজীবীরা বলছেন যে এটা কি একেবারে আইন মেনে হয়েছে যে কিভাবে যাদের চাকরি চলে গেল তাদের এই ভাতা দিতে পারে। পশ্চিমবঙ্গে তো এরকম অনেকই চাকরি বন্ধ হয়ে যায়, অনেক কারখানা বন্ধ হয়ে যায়, তারাও কি এভাবে ভাতা পান? এবং এখানে পরীক্ষা দিয়েছিলেন 2016 সালের এই এসএসসিতে প্রায় 22 লক্ষ। তাহলে বেছে বেছে যাদের চাকরি আদালতের নির্দেশে চলে গেল, তাদের কিভাবে ভাতা দেওয়া শুরু করছে, তাদের তালিকা দেখুন। বিজ্ঞপ্তির যে বের করলো রাজ্য সরকার, অথচ আদালতের যে নির্দেশ সেটা মেনে কিন্তু যোগ্য ও অযোগ্যদের তালিকা কিন্তু এসএসসি এখনো পর্যন্ত বার করতে পারেনি বা বার করছে না। আদালত বলার পরেও কিন্তু তারা বারবার করে টালবাহানা করেই চলেছে। তাদের কোনো ইচ্ছাই নেই, সদিচ্ছাই নেই এই সরকারের যে যোগ্য এবং অযোগ্যদের তালিকা বার করবে। একদিকে যখন আমরা দেখলাম যে যেদিন এই একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, সেদিনই আদালতে কিন্তু আবার একটা ধাক্কা খেলেন এই টেন্টেডরা। একদিকে দেখতে পাচ্ছি যে এই কিছু টেন্টেড অন্তত আদালতের রায় অনুযায়ী তারা তাদের ভাতা পাওয়া পাবেন এপ্রিল মাস থেকে। উল্টো দিকে আবার যারা এই চাকরি চলে গেছে তারা সুপ্রিম কোর্টে একটা আবেদন নিয়ে গিয়েছিলেন যাতে তারা আবার পরীক্ষায় বসতে পারেন, কিন্তু সুপ্রিম কোর্ট সেটা পত্রপাঠ নাকচ করে দিয়েছে। ওএমআর যারা কারচুপির অভিযোগ ছিল এসএসসিতে, সেই সমস্ত চাকরিহারা শিক্ষকরা এদিন আদালতে গিয়েছিলেন। তাদের আবেদন ছিল যে তাদের আবার যে এসএসসির সিলেকশন করতে বলেছে সেখানে তাদের বসতে দেওয়ার অনুমতি দেওয়া হোক। কিন্তু আদালত আজকে জানিয়ে বলেছে যে এদের কিছুতেই আর পরীক্ষায় বসতে দেওয়া যাবে না। যারা এই চাকরিহারা, তাদের আর্জি ছিল তাদের আইনজীবীদের, মুকুল রহতগি, করুণা নন্দী, নামকরা তারা সুপ্রিম কোর্টের আইনজীবীদের নিয়োগ করেছিলেন। তাদের ছিল যে এই যে চাকরিহারারা, এরা সাদা উত্তরপত্র দেননি, এরা র্যাঙ্ক জাম্প করেননি, তাই এবং এদের চাকরিতে আবার পরীক্ষায় বসার অনুমতি দেওয়া হোক। কিন্তু সরাসরি কিন্তু সুপ্রিম কোর্ট এটা নাকচ করে দিয়েছে। আদালতের যে 3 এপ্রিলের যে রায়, যেখানে 25,705 জনের চাকরি চলে গেছে, সেটাই বহাল রেখেছে এবং বলেছে প্রাক্তন প্রধান বিচারপতি যে রায় দিয়েছিলেন সঞ্জীব খান্না, সেই রায় পরিবর্তনের কোনো সুযোগ নেই। এর আগে এই আদালতে, এই কোর্টে কিন্তু আমরা দেখেছিলাম যে র্যাঙ্ক জ্যাম করে যারা পরীক্ষায় পেয়েছিলেন তাদেরও কিন্তু নতুন করে পরীক্ষায় বসার কোনো
অনুমতি দেওয়া হয়নি। সেখানে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে আদালত যোগ্য এবং অযোগ্যদের মাপকাঠি ঠিক করে দিয়েছে। সেখানে এই ওএমআর কারচুপি, এই র্যাঙ্ক জ্যাম, তারা এবার আদালত নাকচ করে দিল। তাহলে যে প্রশ্নটা এখান থেকে উঠে আসে, আদালত যে মনোভাব দেখাচ্ছে, সেখানে যারা অযোগ্য তাদের পরীক্ষায় বসার অনুমতি কিছুতেই তার আদালত দিতে রাজি হচ্ছে না এবং এদের দাগি হিসাবে আদালত দাগিয়ে দিয়েছে। এই অবস্থায় যে রিভিউ পিটিশনের কথা বলা হচ্ছে, সেই রিভিউ পিটিশনটা কতটা কার্যকর হবে, সেই প্রশ্নটা কিন্তু সব থেকে বড় ভাবে উঠে আসছে। কারণ 31শে মের মধ্যে কিন্তু এসএসসিকে নোটিফিকেশন জারি করতে হবে। আজকে যেমন রাজ্য সরকার নোটিফিকেশন জারি করে অযোগ্যদের বা আদালতের ভাষা অনুযায়ী টেন্টেডদের ভাতা দিল, তেমনি এসএসসিকে কিন্তু বিজ্ঞপ্তি জারি করতে হবে 31শে মের মধ্যে। নতুনভাবে পরীক্ষা 31শে ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে। কবে পরীক্ষা হবে না হবে সেটা কিন্তু তাদের বিজ্ঞপ্তির মধ্যে, তাদের শুধুমাত্র বিজ্ঞপ্তি জারি নয়, তাদের সেটা আদালতে হলফনামা দিয়েও জানাতে হবে। সঞ্জীব খান্নার বেঞ্চ পরিষ্কার বলে দিয়েছিল যে 31শে মের মধ্যে তারা যদি বিজ্ঞপ্তি জারি করতে না পারে, তাহলে যে রায় তারা দিয়েছিল এই যোগ্য শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে, বেতন বৃদ্ধি না, বেতন যতক্ষণ পরীক্ষা শেষ হয় বা এই শিক্ষাবর্ষ পর্যন্ত বেতন দেওয়ার যে নির্দেশ দেওয়া হয়েছে, সেটাও তখন আবার খতিয়ে দেখ। তাই এসএসসিকে বিজ্ঞপ্তি জারি করতে হবে এবং সেটা হলফনামা নিয়ে আদালতে জানাতেই হবে। এসএসসি যদি যখন বিজ্ঞপ্তি জারি করে দেবে এবং আদালতের এই পরপর যে কঠোর মনোভাব গুলো সামনে আসছে, তখন যে প্রশ্নটা অবধারিতভাবে ওঠে, তাহলে কি রাজ্য সরকার যে রিভিউ পিটিশনের কথা বলছে, সেই রিভিউ পিটিশন ক্যাটল গ্রাহ্য হবে? কারণ আদালত আমরা দেখতে পাচ্ছি বারবার করে সঞ্জীব খান্নার যে রায় দিয়েছে, সেই রায়ে হস্তক্ষেপ করতে কিন্তু কোনো অবস্থাতেই রাজি নয়। এবং এই যে দুটো কেস, একটা র্যাঙ্কজাম আর একটা হচ্ছে ওএমআর কারচুপি, তারা কিন্তু নতুন করে পরীক্ষা দেওয়ার আবেদন জানিয়েছিল, আদালত কিন্তু সেটাই বাতিল করে দিয়েছে। আবার যোগ্য শিক্ষকদের, যোগ্য যারা চাকরিহারা, তাদের দাবি ছিল হচ্ছে যোগ্য এবং অযোগ্যদের তালিকা আলাদা করা হোক এবং যোগ্য এবং অযোগ্যদের তালিকা আলাদা করে সুপ্রিম কোর্টে গিয়ে বলা হোক যে এরা হচ্ছে যোগ্য। দেখুন, আমরা যোগ্য এবং অযোগ্যদের তালিকা আলাদা করতে পেরেছি, যদিও সেটা বারবার করে এসএসসি গিয়ে তাদের বলেছিল তাদের আর কি যোগ্য অযোগ্যদের তালিকা নেই। এদিকে আমরা দেখলাম যে এদের বিজ্ঞপ্তি, যারা গ্রুপ সি এবং গ্রুপ বি যাদের চাকরি চলে গেছে এবং তাদের আদালতের রায় যাদের বেতন বন্ধ হয়ে গেছে, তাদের নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়ে গেল। তাহলে যেটা আলটিমেট হলো সেটা হচ্ছে এই যারা যোগ্য শিক্ষক চাকরিহারা, তাদের জন্য যে রিভিউ পিটিশন, সেটা কিন্তু আইনত, আইনের পরিভাষায় সেটা আরো লঘু হলো আদালতের চোখে। কারণ আদালত কি দেখছে যে যোগ্য বা অযোগ্য বাছার কোনো ইচ্ছেই এসএসসির নেই, পর্ষদের নেই, এই রাজ্য সরকারের নেই। তারা যোগ্য বা অযোগ্য আলাদা কিছুতেই করতেই চান না। দেখুন, একটা তালিকা বেরোনোর পর পরের ধাপ হচ্ছে এর বাইরে কেউ আছে না নেই, এর বাইরে সেটা তখন পরবর্তীকালে আবার কথা হতে পারে। কিন্তু সরকারের সদিচ্ছাই নেই যে অযোগ্যদের আলাদা করে দেবে। যেখানে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রায় দিয়েছিল যে 12% সুদ সহ টাকা জমা দেওয়ার একই রায় বজায় রেখেছিল সুপ্রিম কোর্ট, কিন্তু আমরা যে দেখতে পারলাম সেখানে কিন্তু কোনো অবস্থাতেই রাজ্য সরকার অযোগ্যদের ঝেড়ে ফেলতে রাজি নয়। রাজ্য সরকার অযোগ্যদের সঙ্গে নিয়েই চলতে চায়। একদিকে একের পর এক মামলায় অযোগ্যদের বলা যাচ্ছে ঝাড় খাচ্ছে আদালতের দরজায় গিয়ে, আদালত সরাসরি নাকচ করে দিচ্ছে। উল্টো দিকে এই সরকার, এসএসসি, এরা আঁকড়ে ধরে থাকতে চাইছেন সেই অযোগ্যদেরই। ফলে সেখানে এই যোগ্যদের তালিকা যদি আলাদাভাবে বাড়ি করা না যায়, তাহলে সেই রিভিউ পিটিশন কিসের বেসিসে বলা হবে,
কারণ যেই অযোগ্য আর যোগ্য এই দুটো মিলিয়ে যদি রিভিউ পিটিশন করা হয়, যে সবার ক্ষেত্রে তার মানবিক দিক দিয়ে সেটা যে থাকবে না বারবার করে, সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে। দেখুন, আদালতের ভ্যাকেশন বেঞ্চ শুরু হয়ে যাবে। ফলে এরপর আদালতে এই মামলা আবার উঠবে কিনা সে বিষয়ে কিন্তু ভ্যাকেশনের শেষের আগে সেটা নিয়ে কিন্তু ঘোরতর সন্দেহ আছে। কারণ এরপরে একটা বেঞ্চ থাকে, সেটা যেটা অবকাশকালীন বেঞ্চ, কোনো ক্রুশিয়াল ইস্যু সেগুলো হলে প্রধান বিচারপতি একটা বেঞ্চ করে দেন, সেখানে এই মামলাটা উঠবে সেই সম্ভাবনা কিন্তু খুব কম রিভিউ পিটিশন নিয়ে। অর্থাৎ একদিকে নোটিফিকেশন জারি হয়ে যাবে, নোটিফিকেশন জারি হয়ে গেলে সেই পদ্ধতিগুলো চালু হয়ে যাবে, তারপর রিভিউ পিটিশনের কি কোনো দাম থাকবে? খুব কঠিন কিন্তু আর কি আইনের পয়েন্ট অফ ভিউতে কিন্তু খুব কঠিন, এবং আদালতের যে মানসিকতা সত্যিই খুব কঠিন। এরপর শিক্ষকদের আন্দোলন 31শে মের পর কোন দিকে যায়, আরো কি দানা বাঁধবে, কিভাবে এই সরকার এখানে মোকাবিলা করবে? কারণ আলটিমেট রিভিউ পিটিশনের দাবি নিয়েই তারা আন্দোলন করছেন। তারা 31শে মে ঠিকভাবে যাতে সরকারি বিজ্ঞপ্তি বেরোয় সেটা নিয়ে তারা বলছেন। আমাদের দেখা 1 জুন থেকে এই যোগ্য চাকরিহারাদের আন্দোলন কোন মাত্রা পায় এবং সরকার সেটা কিভাবে মোকাবিলা করে। তারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।